আচ্ছা, আমরা তো সারাক্ষণ জ্ঞান বা নলেজ এই শব্দটা ব্যবহার করি। কিন্তু আমরা কি জানি কোনো একটা স্টেটমেন্ট বা প্রপোজিশনকে নলেজ হতে হলে কি শর্ত পূরণ করতে হবে? আপনি কখন বুঝবেন কোনো একটা কথা কি নলেজ নাকি নলেজ না? ফিলসফির যেই শাখায় জ্ঞানকে বিশ্লেষণ করা হয় তার নাম হচ্ছে এপিস্টেমোলজি। হাউ ডু ইউ নো হোয়াট ইউ নো? অর্থাৎ আপনি যা কিছু জানেন সেটা কিভাবে জানেন? আপনার জ্ঞানের নিশ্চয়তা কি? সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে নলেজ আসলে কি, জ্ঞান বলতে আমরা কি বুঝি। আজ থেকে প্রায় ২৪০০ বছর আগে গ্রিক ফিলসফার প্লেটো বলেছিলেন, নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ। এর মানে হলো, আপনি যদি বলতে চান যে আপনি কোনো একটা কিছু জানেন, অর্থাৎ কোনো একটা বিষয়ে আপনার নলেজ আছে, তাহলে সেখানে ৩টা শর্ত পূরণ হতে হবে। বিলিফ অর্থাৎ বিশ্বাস, ট্রুথ অর্থাৎ সত্য, এবং জাস্টিফিকেশন অর্থাৎ যৌক্তিক কারণ বা প্রমাণ। চলেন এখন একটু এক এক করে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। মনে করেন কোনো একজন ব্যক্তি বললেন এখন বেলা ১২টা বাজে। এখন প্রশ্ন হচ্ছে, তার এই স্টেটমেন্ট বা প্রপোজিশনটা থেকে সত্যি কি এটা বলা যায় যে তার সত্যি এই নলেজ আছে যে এখন বেলা ১২টা বাজে? সেইটা বুঝতে হলে তো আমাদেরকে ওই ৩টা শর্ত পরীক্ষা করতে হবে। প্রথম শর্ত হচ্ছে বিলিফ অর্থাৎ বিশ্বাস। যদি আমরা বলতে চাই যে তার এই বিষয়ে নলেজ আছে, তাহলে আগে দেখতে হবে সে নিজে কি কথাটা বিশ্বাস করে কিনা। কারণ যদি সে মনে মনে বিশ্বাস করে যে এখন বেলা ২টা বাজে কিন্তু মুখে বলে যে ১২টা বাজে, তাহলে সেটা নলেজ হবে না। নলেজ হবার জন্য বক্তার নিজের বিশ্বাস থাকা জরুরি। অর্থাৎ আপনি যদি কোনো একটা কথা বলেন, তাহলে সেই কথাটা আপনার নিজের বিশ্বাস করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ট্রুথ, অর্থাৎ সে যা বলছে সেটা শুধু বিশ্বাস করলেই হবে না, সেটা বাস্তবেও সত্য হতে হবে। অর্থাৎ সে বলল এখন ১২টা বাজে, এইটা নলেজ হতে হলে তখন আসলেই বেলা ১২টা বাজতে হবে। যদি তখন আসলে বেলা ১১টা বাজে অথবা ১টা বাজে, তাহলে তার বিশ্বাস থাকা সত্ত্বেও সেটা নলেজ হবে না। তৃতীয় শর্ত হচ্ছে জাস্টিফিকেশন, অর্থাৎ নলেজ হবার জন্য শুধুমাত্র বিশ্বাস এবং সত্য এই ২টা জিনিসই যথেষ্ট না। তার স্টেটমেন্টের পক্ষে তার একটা জাস্টিফিকেশন থাকতে হবে। অর্থাৎ সে কিভাবে জানলো যে এখন বেলা ১২টা বাজে সেইটা তার বলতে পারতে হবে। এখন যদি সে বলে আমি আমার ঘড়িতে দেখেছি যে ১২টা বাজে, তাই বলেছি এখন বেলা ১২টা বাজে। দেখেন এইখানে কিন্তু তাহলে তার কথাতে যুক্তি আছে। অর্থাৎ সে আন্দাজে বলেনি, বরং সে তার ঘড়ি দেখে প্রমাণের ভিত্তিতে বলেছিল যে বেলা ১২টা বাজে। সুতরাং আমরা দেখলাম ওই ব্যক্তির প্রপোজিশনটা নলেজের ৩টা শর্তই পূরণ করে। অর্থাৎ তিনি বিশ্বাস করেন এবং তিনি যেটা বিশ্বাস করেন সেটা সত্য, এবং তার বিশ্বাস করার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে। সুতরাং তার বিশ্বাসটা একই সাথে সত্য এবং জাস্টিফাইড। সুতরাং আমরা বলতে পারি তার এই নলেজ আছে যে এখন বেলা ১২টা বাজে। আচ্ছা, আমরা যেহেতু জাস্টিফিকেশন নিয়ে কথা বলছি, এখনই আমাদের আরও ২টা কনসেপ্ট সম্পর্কে আরেকটু ক্লিয়ার আইডিয়া থাকা জরুরি। একটা হচ্ছে এভিডেন্স, আর একটা হচ্ছে ডিফিটার। এভিডেন্স হলো সেই ইনফরমেশন যা আপনার ক্লেমকে সাপোর্ট করে। এখন আমরা খুব সংক্ষেপে ৩ ধরনের এভিডেন্স নিয়ে আলোচনা করব: কনক্লুসিভ এভিডেন্স, নন কনক্লুসিভ এভিডেন্স এবং ইনকনক্লুসিভ এভিডেন্স। কনক্লুসিভ এভিডেন্স হলো এমন এভিডেন্স যা আপনার প্রপোজিশনটা সত্য হওয়ার গ্যারান্টি দেয়। অর্থাৎ আপনি যেটা দাবি করছেন সেটা যে সত্যি, সেটার গ্যারান্টি দেয় হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স। ধরা যাক আপনি একটা দাবি করলেন, এই বক্স থেকে যে কোনো বলই তোলা হোক না কেন সেই বলের কালার হবে লাল। এখন এই যে আপনি দাবিটা করলেন, এই দাবিটার পক্ষে আপনার জাস্টিফিকেশন কি? হয়তো আপনার কাছে এমন কোনো এভিডেন্স আছে যে এই বাক্সের ভিতরে থাকা সবগুলো বলের কালারই লাল। যেহেতু এই বক্সে শুধুমাত্র লাল কালারেরই বল আছে, অর্থাৎ এই বক্সে যেহেতু অন্য কোনো কালারের বল নেই, সুতরাং আপনি এই বক্স থেকে যেই বলই তোলেন না কেন সেই বলটার কালারই লাল হবে। এই ধরনের এভিডেন্সকে বলা হয় কনক্লুসিভ এভিডেন্স। অর্থাৎ আপনার কাছে যদি কনক্লুসিভ এভিডেন্স থাকে, তাহলে আপনি যে ক্লেমটা করছেন সেটা সত্য হওয়ার পক্ষে আর কোনো অনিশ্চয়তা থাকে না। অর্থাৎ আপনার কাছে কনক্লুসিভ এভিডেন্স থাকলে আপনার ক্লেমটা অবশ্যই সত্যি হবে। অন্যদিকে নন কনক্লুসিভ এভিডেন্স হলো এমন এভিডেন্স যা আপনার ক্লেমকে সমর্থন করে,
কিন্তু সেই ক্লেমটা যে 100% সত্য সেটার নিশ্চয়তা দেয় না। ধরা যাক আপনি একটা দাবি করলেন যে এই বাক্স থেকে আপনি একটা বল তুললে সেইটার রং হবে লাল। এখন জাস্টিফিকেশন হিসাবে আপনি বললেন এই বক্সের ভিতরে 100টা বল আছে, 100টা বলের মধ্যে 90টা বল হচ্ছে লাল এবং 10টা বল হচ্ছে কালো। এই তথ্যটা আপনার ক্লেমকে সমর্থন করে, কারণ এই বক্সে যত বল আছে তার অধিকাংশ বলই লাল। তাই সম্ভাবনার দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি বলতে পারেন যে এই বক্স থেকে কোনো একটা বল তুললে যেহেতু 90টা বলই লাল, সুতরাং লাল বল তোলার সম্ভাবনা বেশি। কিন্তু যেহেতু এই বক্সে 90টা লাল বলের বাইরেও 10টা কালো বলও আছে, সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় না যে আপনি যদি র্যান্ডমলি এই বক্স থেকে একটা বল তোলেন তাহলে সেটা অবশ্যই লাল কালারের হবে। কারণ যেহেতু এই বক্সে 10টা কালো বলও আছে, সুতরাং আপনি র্যান্ডমলি একটা বল সেখান থেকে তুললে একটা কালো বল ওঠারও সম্ভাবনা থেকে যায়। এই ধরনের এভিডেন্সকে বলা হয় নন কনক্লুসিভ এভিডেন্স। অর্থাৎ এই ধরনের এভিডেন্স যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনার ক্লেমকে সমর্থন করে, শক্তিশালী করে, কিন্তু আপনার ক্লেমটা যে 100% সত্য সেটার নিশ্চয়তা দেয় না। শেষমেশ আলোচনা করব ইনকনক্লুসিভ এভিডেন্স নিয়ে। ইনকনক্লুসিভ এভিডেন্স হলো এমন এভিডেন্স যা আপনার ক্লেমকে সাপোর্টও করে না আবার রিজেক্টও করে না। ধরা যাক আপনি একটা দাবি করলেন এই বক্স থেকে একটা বল তুললে সেই বলটার কালার হবে লাল, কিন্তু এই বাক্সের ভিতরে মোট কয়টা বল আছে, কয়টা লাল কয়টা কালো, এই বিষয়ে আপনার কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ধরুন আপনি শুধু জানেন এই বক্সে শুধু লাল এবং কালো বল আছে, এই দুই রঙের বলই আছে, কিন্তু এই দুই রঙের বল কোনটা কোন অনুপাতে আছে সেইটা আপনি জানেন না। ফলে লাল বল তোলার সম্ভাবনা বেশি নাকি কালো বল তোলার সম্ভাবনা বেশি সেটা নির্ধারণ করা যাচ্ছে না। এই ধরনের এভিডেন্সকে বলা হয় ইনকনক্লুসিভ এভিডেন্স, কারণ এই ধরনের এভিডেন্স থেকে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আচ্ছা, এতক্ষণ তো আমরা এভিডেন্স নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হচ্ছে, কারোর কাছে কোনো একটা এভিডেন্স থাকা মানে কি তার ক্লেমটা জাস্টিফাইড? না, সব সময় না। কারণ সে যে এভিডেন্সগুলো উপস্থাপন করছে তার বাইরেও আরও কিছু এভিডেন্স থাকতে পারে এবং ভবিষ্যতে আরও নতুন এভিডেন্স আসতে পারে, এবং সেই এভিডেন্সগুলো আগের এভিডেন্সটাকে দুর্বল করে দিতে পারে অথবা সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারে। ফিলসফির ভাষায় এটাকে বলা হয় এভিডেন্সিয়াল ডিফিট, বা সংক্ষেপে আপনি এটাকে বলতে পারেন ডিফিটার। সোজা ভাষায় বলতে গেলে ডিফিটার মানে হলো এমন একটা কাউন্টার এভিডেন্স যেটা আপনার আগের এভিডেন্সের কারণে পাওয়া জাস্টিফিকেশনটাকে দুর্বল বা বাতিল করে দেয়। খুব সংক্ষেপে ডিফিটারের একটা উদাহরণ দেই। ধরা যাক একটি বড় হল রুমে একটা জনসভা অনুষ্ঠিত হচ্ছে। আপনার কাছে একটা তথ্য আছে এই জনসভায় উপস্থিত অধিকাংশ মানুষ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছেন। জনাব করিমও ওই রুমে আছেন। যেহেতু এই রুমের অধিকাংশ মানুষ চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছেন, এই তথ্যের ভিত্তিতে আপনি যুক্তিসঙ্গতভাবে বলতে পারেন জনাব করিমেরও চুয়াডাঙ্গা জেলা থেকে আসারই সম্ভাবনা বেশি। অর্থাৎ আপনার কাছে যে তথ্যটা আছে সেটাকে আপনি এখানে জাস্টিফিকেশন হিসাবে ব্যবহার করলেন। কিন্তু একটু পরেই আরেকটা তথ্য এলো, এই রুমের ভিতরে মানুষগুলো ডান পাশে এবং বাম পাশে এই দুই ভাগে বিভক্ত হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওই রুমের অধিকাংশ মানুষ চুয়াডাঙ্গার, কিন্তু ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের অধিকাংশ মানুষই আসলে চুয়াডাঙ্গা থেকে আসেননি, আর জনাব করিমও ডান পাশে দাঁড়িয়ে আছেন। তাহলে এখন কিন্তু দেখা যাচ্ছে এই যে দ্বিতীয় তথ্যটি আমরা দেখলাম, এই দ্বিতীয় তথ্যটা কিন্তু প্রথম তথ্য থেকে আমরা যে এভিডেন্সটা পেয়েছিলাম তার একটা ডিফিটার। কারণ প্রথম তথ্য থেকে আমরা জেনেছিলাম এই রুমের অধিকাংশ মানুষ চুয়াডাঙ্গার বাসিন্দা, সুতরাং করিম সাহেব যেহেতু এই রুমে আছেন তারও চুয়াডাঙ্গার বাসিন্দা হবারই সম্ভাবনা বেশি। কিন্তু দ্বিতীয় তথ্যে আমরা জানতে পারলাম করিম সাহেব রুমের ডান পাশে দাঁড়িয়ে আছেন, এবং যারা রুমের ডান পাশে দাঁড়িয়ে আছেন তাদের অধিকাংশই আসলে চুয়াডাঙ্গার বাসিন্দা না। অর্থাৎ দ্বিতীয় তথ্য থেকে আমরা যে এভিডেন্স পাচ্ছি সেটা প্রথম তথ্য থেকে আমরা যে এভিডেন্সটা পেয়েছিলাম তার একটা ডিফিটার হিসাবে কাজ করছে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় তথ্য একসাথে করলে এখন আপনি আর বলতে পারছেন না যে জনাব করিমের চুয়াডাঙ্গার বাসিন্দা হবারই সম্ভাবনা বেশি, কারণ দ্বিতীয় তথ্যটা প্রথম তথ্যটার গুরুত্বটাকে দুর্বল করে দিয়েছে। মনে করেন একটু পরে আরেকটা নতুন তথ্য আসে, চুয়াডাঙ্গা জেলায় নতুন একটি ব্রিজ করার জন্য
ভোট নেওয়া হয়েছে। এখন আপনার কাছে একটা তথ্য আসলো যে যেসব মানুষ চুয়াডাঙ্গায় ওই নতুন ব্রিজ তৈরি করার পক্ষে ভোট দিয়েছেন তারা সবাই চুয়াডাঙ্গার বাসিন্দা, এবং আপনি জানেন যে জনাব করিমও চুয়াডাঙ্গায় ওই ব্রিজ তৈরি করার পক্ষে ভোট দিয়েছেন। সুতরাং তৃতীয় যে তথ্যটা আপনার কাছে আসলো, এইটার ভিত্তিতে এখন আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে জনাব করিম চুয়াডাঙ্গারই বাসিন্দা। সুতরাং আমরা দেখলাম এভিডেন্স থাকতে পারে, এভিডেন্সের আবার ডিফিটারও থাকতে পারে। তাই সিদ্ধান্ত গ্রহণের সময় শুধুমাত্র একটা এভিডেন্সের উপরে ভর করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদি সম্ভব হয় তাহলে আমাদেরকে প্রাসঙ্গিক সব এভিডেন্স এবং ডিফিটার পর্যালোচনা করে সামগ্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চলেন এখন একটা সম্পূর্ণ অন্য ধরনের উদাহরণ দিই এবং সেখান থেকে বোঝার চেষ্টা করি এই ব্যক্তির নলেজ আছে কি নেই। মনে করি কোনো একজন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনলো এবং সেই লটারির প্রথম পুরস্কার হচ্ছে 10 লাখ টাকা। তার মনে হলো সেই এবার প্রথম পুরস্কার জিতবে, কিন্তু তার এই মনে হওয়ার পিছনে বিশেষ কোনো তথ্য বিশ্লেষণ বা ইঙ্গিত নেই। সুতরাং তার মনে হয়েছে, তাই সে লটারির টিকিটটা কিনেছে। কিন্তু তার সেই অনুমানের উপর ভিত্তি করে সে সবাইকে বলে বেড়াচ্ছে এইবার আমি লটারিতে প্রথম পুরস্কার জিতব, এবং যেদিন লটারির ফলাফল প্রকাশ করা হলো সেদিন দেখা গেল সে আসলেই প্রথম পুরস্কার জিতেছে। কিন্তু এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে সে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে সবাইকে বলছিল যে আমি লটারিতে প্রথম পুরস্কার জিতব এবং ফলাফলের দিন দেখা গেল সে আসলেই প্রথম পুরস্কার জিতেছে, এখানে কি আমরা বলতে পারবো যে তার নলেজ আছে? এটা কি নলেজ? না, এটাকে নলেজ বলা যাবে না। কেন বলা যাবে না? চলুন দেখি নলেজের যে 3টা শর্ত, সেই 3টা শর্ত পূরণ হয়েছে কিনা। প্রথম শর্তটি হচ্ছে বিলিফ, অর্থাৎ বিশ্বাস। সে কি বিশ্বাস করেছিল যে সে জিতবে? হ্যাঁ, সে বিশ্বাস করেছিল যে সে জিতবে, সুতরাং তার বিলিফ করার শর্তটা পূরণ হয়েছে। দ্বিতীয় শর্তটি হচ্ছে ট্রুথ, অর্থাৎ সত্য। সে যে বলেছিল সে জিতবে সেটা কি সত্যি হয়েছে? হ্যাঁ, সেই জিতেছে, সুতরাং সেটা সত্যি হয়েছে। সুতরাং ট্রুথ এই শর্তটাও পূরণ হয়েছে। তৃতীয় এবং ফাইনাল শর্তটা হচ্ছে জাস্টিফিকেশন, অর্থাৎ যৌক্তিক কারণ বা প্রমাণ। সে কি যৌক্তিক কারণ বা প্রমাণের উপরে ভিত্তি করে বলেছিল যে সে জিতবে, না শুধুমাত্র অনুমান বা আশা করে বলেছিল? সে শুধুমাত্র অনুমান বা আশা করে বলেছিল, কোনো তথ্য হিসাব বা বিশ্লেষণের উপর ভিত্তি করে সেই কথাটা বলেনি যে সে জিতবে। সুতরাং তার জাস্টিফিকেশনের শর্তটা পূরণ হয়নি। সুতরাং সে যে বলেছিল সে প্রথম পুরস্কার লাভ করবে, এইটাকে নলেজ বলা যাবে না। এটাকে আপনি বলতে পারেন লাকি গেস, অর্থাৎ সে আন্দাজে বলেছিল এবং সৌভাগ্যক্রমে তার কথাটা সঠিক হয়েছে। এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা লাকি গেস, অর্থাৎ সৌভাগ্যক্রমে তার কথাটা সত্যি হয়ে গিয়েছে। কিন্তু এটা নলেজ না, কারণ নলেজ হতে হলে শুধুমাত্র ট্রুথ এবং বিলিফই যথেষ্ট না, সেইটার পিছনে জাস্টিফিকেশনও থাকতে হবে। কারণ নলেজ হচ্ছে জাস্টিফাইড ট্রু বিলিফ। আজ থেকে 2400 বছর আগে প্লেটো এই সংজ্ঞাটা দিয়েছিলেন এবং তখন থেকে এটা জ্ঞানের একটা প্রচলিত সংজ্ঞা হিসেবে গৃহীত ছিল। কিন্তু 1963 সালে ফিলোসফার এডমন্ড গেটিয়া মাত্র 2.5 পৃষ্ঠার একটা পেপার প্রকাশ করেন যার নাম ছিল ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ নলেজ। অর্থাৎ গেটিয়ার এই পেপারে মূলত প্রশ্ন তুলছেন, যদি কোনো বিশ্বাস সত্য হয় এবং তার পিছনে যদি যুক্তি এবং প্রমাণও থাকে, তারপরেও কি সেটা সবসময় নলেজ হয়? অর্থাৎ গেটিয়ার চ্যালেঞ্জ করছেন ট্রুথ, বিলিফ এবং জাস্টিফিকেশন এই 3টা শর্ত পূরণ হলেও সেটা সকল ক্ষেত্রে নলেজ নাও হতে পারে। গেটিয়ার তার পেপারে 2টা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করেছেন, কিন্তু আমরা সহজভাবে বোঝার জন্য আগের সেই ঘড়ির উদাহরণটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। মনে করি একজন ব্যক্তি নিয়মিত একটি ট্রেন স্টেশনে যাতায়াত করেন। স্টেশনে একটা ঘড়ি আছে, সেই ঘড়ির দিকে তাকিয়ে তিনি বুঝতে পারেন যে এখন কয়টা বাজে এবং সে অনুযায়ী কোন লোকাল ট্রেন ধরবেন সেই সিদ্ধান্ত নেন। আজ তিনি গাড়ি থেকে নেমে স্টেশনের ঘড়ির দিকে তাকালেন এবং দেখলেন বেলা 12টা বাজে। এই অবস্থাতে কিন্তু আপনি, আমি বা যে কোনো কেউ বলবে যে ওই ব্যক্তি জানেন যে বেলা 12টা বাজে, কারণ তিনি স্টেশনের ঘড়িতে দেখেছেন যে বেলা 12টা বাজে। অর্থাৎ আমরা বলতে পারি যে তার নলেজ আছে যে এখন বেলা 12টা বাজে। কিন্তু এইখানে যদি একটা টুইস্ট অ্যাড করি, মনে করি তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে জানেন না। সেটা হলো গতকাল দুপুর ঠিক 12টার সময়ে এই ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে। ফলে গতকাল দুপুর 12টা থেকে আজকে ঠিক এখন পর্যন্ত এই ঘড়িটা একই সময়ে থেমে আছে, এবং আজকে যখন তিনি ঘড়িটার দিকে তাকালেন
সৌভাগ্যক্রমে তখন আসলে বেলা 12টাই বাজে এবং ঘড়িটা যেহেতু গতকাল বেলা 12টা থেকে নষ্ট, সুতরাং সেটাতে বেলা 12টাই দেখাচ্ছিল। অর্থাৎ বন্ধ ঘড়িতেও তিনি সঠিক সময় দেখতে পেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এই যে বন্ধ ঘড়িটা দেখে তিনি বিশ্বাস করলেন যে এখন বেলা 12টা বাজে, এইটাকে সত্যি নলেজ? চলুন জাস্টিফাইড ট্রু বিলিফ এই 3টা শর্ত এখানে পূরণ হয়েছে কিনা সেইটা একটু দেখে আসি। প্রথম শর্ত হচ্ছে বিলিফ, সেটা পূরণ হয়েছে, তিনি আসলে বিশ্বাস করেন যে এখন বেলা 12টা বাজে। দ্বিতীয় শর্ত হচ্ছে ট্রুথ, সেটাও পূরণ হয়েছে, অর্থাৎ যখন তিনি বিশ্বাস করেছিলেন যে বেলা 12টা বাজে তখন বাস্তবে আসলেই বেলা 12টা বাজে। তৃতীয় শর্ত হচ্ছে জাস্টিফিকেশন বা যৌক্তিক কারণ, সেটাও পূরণ হয়েছে, কারণ তার কাছে যুক্তি হচ্ছে তিনি ঘড়ি দেখে বিশ্বাস করেছিলেন যে বেলা 12টা বাজে এবং অতীতে এই ঘড়ি নির্ভরযোগ্য ছিল এবং সবসময় সঠিক সময় দিয়েছে। সুতরাং বিলিফ, ট্রুথ এবং জাস্টিফিকেশন এই 3টা শর্তই কিন্তু পূরণ হয়েছে, কিন্তু তারপরেও এটা নলেজ না। কেন এটা নলেজ না? কারণ এই ক্ষেত্রে তার বিশ্বাসটা অ্যাক্সিডেন্টালি সত্যি হয়েছে, কারণ ওই স্টেশনের ঘড়িটা যে বন্ধ ছিল সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তার কাছে ছিল না এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটা তার জ্ঞানের নির্ভরযোগ্যতাটাকে বাতিল করে দেয়, কারণ তার জাস্টিফিকেশনের সাথে বাস্তবতার কোনো মিল নেই। একটু চিন্তা করেন, সে যদি এখন না দেখে 1 ঘন্টা পরে ঘড়িটা দেখতো তাহলে কিন্তু ওই ঘড়িতে তখন 12টাই বাজতো, কিন্তু বাস্তবে তখন বাজতো হচ্ছে 1টা। সুতরাং একই পদ্ধতি ব্যবহার করে পরবর্তীবার কিন্তু সে সত্যের দেখা পেত না। এখন সে যে সত্যের দেখাটা পেয়েছে সেটা হয়েছে অ্যাক্সিডেন্টাল, সুতরাং এইটাকে নলেজ বলা যাচ্ছে না। এখন 12টা বাজে, তার এই বিশ্বাসটা সত্যি হয়েছে সৌভাগ্যের কারণে, জ্ঞানগত নির্ভরযোগ্যতার কারণে নয়। এই উদাহরণটা আমাদেরকে দেখায় যে জাস্টিফাইড ট্রু বিলিফ থাকলেও আসলে সেটা সবসময় নলেজ হয় না। এই যে জাস্টিফাইড ট্রু বিলিফ থাকা সত্ত্বেও সেটা নলেজ হচ্ছে না, এটাকেই ফিলোসফিতে এখন বলা হয় দ্য গেটিয়ার প্রবলেম। দেখেন, এখানে আমি একটা খুব সহজ ঘড়ির উদাহরণ দিয়ে বুঝালাম বলে আপনার কাছে মনে হতে পারে ওই ব্যক্তি জানতো না যে ঘড়িটা নষ্ট। সে যদি জানতো ঘড়িটা নষ্ট তাহলে সে হয়তো অন্য কোনো প্রমাণ খোঁজার চেষ্টা করত অথবা আরেকটু অন্যভাবে জাস্টিফাই করার চেষ্টা করত। কিন্তু আপনি যদি আরেকটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন এইটা আসলে আমাদের জ্ঞানের একটা মৌলিক সীমাবদ্ধতা আমাদের সামনে তুলে ধরে। অর্থাৎ ওই লোক জানতো না যে ঘড়িটা নষ্ট এবং ঘড়িটা যে সঠিকভাবে কাজ করছে না এটা সন্দেহ করার কোনো কারণও তার কাছে ছিল না, কারণ ঘড়িটা অতীতে নির্ভরযোগ্য ছিল। অর্থাৎ সে জানতো না ঘড়িটা নষ্ট, তার যতটুকু জ্ঞান ছিল ততটুকু জ্ঞানের উপরে ভিত্তি করেই সে মনে করেছে এখন বেলা 12টা বাজে এবং তার জাস্টিফিকেশনটা তার দিক থেকে কিন্তু যৌক্তিক এবং সেই জাস্টিফিকেশনটাকে সন্দেহ করার মতো কোনো কারণ তার কাছে ছিল না, কারণ ঘড়িটা তো সবসময় নির্ভরযোগ্য ছিল। এখন একটু গভীরভাবে চিন্তা করেন তো, ওই ব্যক্তির জ্ঞানের সীমাবদ্ধতা কি আমাদের সমগ্র মানব জাতির ক্ষেত্রেও প্রযোজ্য না? আমরা যখন কোনো একটা কিছুকে জ্ঞান হিসেবে উপস্থাপন করি এবং তার জন্য আমরা যত ধরনের জাস্টিফিকেশন দেই, এই সব কিছুরই জাস্টিফিকেশন কিন্তু আমরা দেই আমরা যা জানি তার উপরে ভিত্তি করে, কিন্তু আমরা কি জানি না সেটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ মানব জাতি হিসাবে আমরা যা জানি তার পরিধি কিন্তু সবসময় সীমাবদ্ধ এবং যা জানি না তার পরিধি কিন্তু সবসময় বিশাল। ফলে একটা গভীর প্রশ্ন আমাদের সামনে আসে, ভবিষ্যতে কি আমরা এমন কোনো কিছু জানতে পারি যেটা আমাদের বর্তমান যে জাস্টিফিকেশন তার বিপক্ষে ডিফিটার হিসেবে কাজ করবে? ডিফিটার কি সেটা মনে আছে তো? এই সমস্যার সমাধান করার জন্য দার্শনিকরা নানানভাবে চেষ্টা করেছেন। কেউ কেউ জাস্টিফাইড ট্রু বিলিফের সাথে নতুন নতুন শর্ত যোগ করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত এমন কোনো পদ্ধতি পাওয়া যায়নি যা গেটিয়ার প্রবলেমের চূড়ান্ত সমাধান দিতে পেরেছে। তাই বর্তমানে জ্ঞান অর্থাৎ নলেজের কোনো সর্বজন স্বীকৃত ডেফিনেশন বা সংজ্ঞা নেই যেটাতে সবাই একমত হতে পেরেছে। সুতরাং এখন আমরা দেখলাম দীর্ঘদিন ধরে প্রচলিত সংজ্ঞা অর্থাৎ নলেজ হচ্ছে জাস্টিফাইড ট্রু বিলিফ, সেইটা দার্শনিক এডমুন্ড গেটিয়ারের গেটিয়ার প্রবলেমের কারণে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাই এখন যদি আপনি নলেজের ডেফিনেশন কি সেটা লিখে সার্চ করেন তাহলে হয়তো আপনি নলেজ হচ্ছে জাস্টিফাইড ট্রু বিলিফ এই সংজ্ঞাটাই পাবেন, কিন্তু সাথে সাথে এখন আপনি এটাও জানেন যে এই সংজ্ঞাটা আসলে সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য না। এখন আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার মতে নলেজের সংজ্ঞা কি হওয়া উচিত বা আপনার মতে নলেজের ডেফিনেশন কি, সেটা কমেন্টে জানাতে পারেন। আপনার সংজ্ঞাটা আমার কাছে কেমন লাগলো সেটা আমি কমেন্ট করে জানিয়ে দিব। যদিও আমরা অলরেডি বুঝে গিয়েছি যে একাডেমিক ওয়ার্ল্ডে নলেজের এখন আর কোনো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ডেফিনেশন নেই, তবে সাথে সাথে আমরা এইটাও বুঝে গিয়েছি যে
নলেজের ক্ষেত্রে জাস্টিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভবিষ্যতের কোনো একটা ভিডিওতে হয়তো আমরা এপিস্টেমোলজি নিয়ে আরেকটু গভীরে প্রবেশ করব এবং জাস্টিফিকেশনের বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের বর্তমান পৃথিবীতে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স কিন্তু আমাদের জীবনের একটা অপরিচ্ছেদ্য অংশ। কিন্তু বিজ্ঞান আমাদেরকে যে সকল জ্ঞান দেয়, তাহলে সেই জ্ঞানগুলো সম্পর্কে আমাদের কিভাবে চিন্তা করা উচিত? সেগুলা কি নিশ্চিত সত্য, অথবা বিজ্ঞান কিভাবে এইগুলাকে জাস্টিফাই করে? সেটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে ফিলসফি অফ সায়েন্স, যেটা আজকের দুনিয়াতে আপনার এবং আমার জন্য বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের আগামী ভিডিওর টপিক হচ্ছে ফিলসফি অফ সায়েন্স। আর পরের ভিডিওটা ভালো মতো বোঝার জন্য আমার লজিক অ্যান্ড ফ্যালাসি প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখে রাখতে পারেন। আর যদি এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখে ফেলতে পারেন তাহলে তো কথাই নেই। কিন্তু আমি আজকের ভিডিওটা শেষ করতে চাই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে, আপনার কি মনে হয় সায়েন্স আমাদেরকে যেটা বলে সেটা কি নিশ্চিত সত্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে ফিলসফি অফ সায়েন্স নিয়ে। ভালো থাকবেন।